যারা সিটাঙ্গা যারা আছে এবং সিটাঙ্গা রিজিয়নের মধ্যে যারা ভোটার আছে ওনারা বেক্ষণে আরে ভোট দিবান বলে প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনারা জানেন 11 সেপ্টেম্বর এই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে এবং সেটা 33 বছর পর। এই নির্বাচনে একজন অন্যতম ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব, যিনি আরিফুল্লাহ নামে নির্বাচন করছেন বাংলাদেশ ছাত্র শিবিরের সমর্থন নিয়ে। মিস্টার আরিফুল্লাহ, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। 10 দিন ধরে লাগাতার পরিশ্রম করলেন, কি বুঝছেন, ভোটাররা কি বলছে? ধন্যবাদ। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের যে নির্বাচনী সময়সূচি, নির্বাচনী প্রচারণা সেটা হচ্ছে 29 আগস্ট বিকেল 4টা থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত থাকবে আর কি। তো ইতিমধ্যে আমরা আমাদের যে আবাসিক হলগুলো আছে সেগুলোতে আমরা গিয়েছি এবং আমাদের নারী প্রার্থী যারা আছেন আমাদের প্যানেলে তারা হচ্ছে আমাদের যে নারীদের যে আবাসিক হলগুলো আছে সেখানে গিয়েছেন। তার পাশাপাশি আমরা দিনের বেলায় আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে, বিভিন্ন ফ্যাকাল্টিতে আমরা গিয়েছি এবং স্টুডেন্টদের সাথে সরাসরি আমরা কথা বলার সুযোগ পেয়েছি। তো আমরা প্রথমেই যেটা ধারণা করেছিলাম যে আমাদের এই ক্যাম্পাসে একটা শিবিরের ভালো সাপোর্ট আছে। কিন্তু আসলে আমরা প্রচারণা করতে গিয়ে লক্ষ্য করলাম যে আমাদের ধারণার চাইতে আরো অনেক বেশি সাপোর্ট আমাদের ক্যাম্পাসে আছে আরকি। তো আমরা যখন শুনি যে স্টুডেন্টরা বলে যে আমরা আপনাদের পূর্ণাঙ্গ প্যানেলকে ভোট দিব। তারপরে হচ্ছে বলে যে আবার অনেকেই বলে যে আমরা তো এতদিন এই প্যানেলটার জন্যই অপেক্ষা করছিলাম, যে আমরা যখন লিফলেটটা দিই বলে আমরা তো এতদিন ধরে এটার জন্য অপেক্ষা করছিলাম। তো আসলে এই কথাগুলো আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে এবং আমাদের অনেক বেশি আনন্দ দেয়। তো আমরা মনে করি যে আগামী 11 সেপ্টেম্বর স্টুডেন্টরা তাদের যে ইচ্ছার পূর্ণ ব্যক্ত ঘটাবে ইনশাল্লাহ। 11 সেপ্টেম্বর আমাদের পক্ষেই ভোট প্রদান করবে বলে আমরা প্রত্যাশা করছি আর কি। আপনাদের সাংগঠনিক বেশ কিছু মূল্যবোধ আছে, সেখানে সততার একটা চর্চা আছে এবং ইসলামীয় একটা ধর্মীয় মূল্যবোধ তো রয়েছেই। এই ক্যাম্পাসটা অনেকটা একটা প্রাকৃতিকভাবে ছায়াঘেরা ক্যাম্পাস এবং এখানে মুক্তমনের চর্চাটা হচ্ছে অনেক বেশি। আপনি সেটা নিজেও জানেন। শিবির নিয়ে যাদের মধ্যে একটা অস্পষ্টতা আছে, যাদের মধ্যে অন্য ভ্রান্ত ধারণা আছে, এটা তো বলা যাবে না যে আপনি সবাইকেই আপনার ধারণার পৌঁছে দিতে পেরেছেন। তাদের বিষয়ে আপনার বক্তব্য কি? ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন করেছেন যে এত সুন্দর একটা ক্যাম্পাস, এখানে হচ্ছে মুক্ত মনের সবকিছু মুক্ত সংস্কৃতির চর্চা হয়। তাহলে আমাদের আমরা যদি নির্বাচিত হতে পারি তাদের কিছু বলবো কিনা করবো কিনা সে বিষয়ে আপনি জানতে চেয়েছেন। এখন দেখেন বিষয়টা জাকসুর কাজটা কি? জাকসুর কাজ হচ্ছে শিক্ষার্থীদের যত দাবি দেওয়া আছে, যাদের যত চাওয়া পাওয়া আছে সেগুলা যৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সেটা আদায় করে নেওয়া। এখানে একেকজনের আমাদের যে স্টুডেন্টের কথা যদি বলি, একেকজনের একেক মত থাকতে পারে, কারো ধর্ম ভিন্ন থাকতে পারে, কারো সংস্কৃতি ভিন্ন থাকতে পারে। খুবই স্বাভাবিক। আসলে ওইগুলো নিয়ে কাজ করা আমাদের কাজ না। কারো মোরাল পুলিশিং করা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে একেকজন একেক সংস্কৃতি লালন করবে, কারো সংস্কৃতির বিপক্ষে কথা বলা, এসব আসলে আমাদের কাজ হবে না। আমাদের কাজ হবে আমাদের শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একটা সামঞ্জস্য করে আমরা হচ্ছে শিক্ষার্থীদের অধিকারগুলো আদায় করে দেওয়া। বুঝতে পারছেন? তো আমরা স্টুডেন্টদেরকে কথা দিচ্ছি, আমরা আসলে কারো মত ভিন্ন থাকতে পারে, কারো ধর্ম ভিন্ন থাকতে পারে, কারো সংস্কৃতি ভিন্ন থাকতে পারে। আমরা কারো সংস্কৃতিতে কোনো আঘাত হানবো না, কারো মতে কোনো আঘাত হানবো না। আমরা স্টুডেন্টদের অধিকার নিয়েই কাজ করে যেতে চাই এবং যার যে মত আছে আমাদের এই ক্যাম্পাসের স্টুডেন্টদের, যার সবাই তার মত স্বাধীনভাবে পালন করবে। আমরাও আমাদের সংস্কৃতি পালন করব। যার সাধারণ শিক্ষার্থীরা যার যেটা গ্রহণ করে সেটা গ্রহণ করবে বলে প্রত্যাশা করি। ভোটের মাঠে আপনার এই মুহূর্তের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কারা? এটা আসলে বলা মুশকিল। কারণ হচ্ছে অনেকেই আছে ভালো প্রতিদ্বন্দ্বী। আপনারা যাদেরকে নিয়মিত হচ্ছে টক শোর টেবিলে দেখেন, সবাই আসলে ভালো প্রতিদ্বন্দ্বী। কে ভালো করবে সেটা আসলে ভোটের দিন নির্ধারিত হবে ইনশাআল্লাহ। জয় পরাজয়ের তো একটা বিষয় থাকে, তো ফ্যাক্টর হিসেবে কোনটাকে কাজ করবে বলে আপনি মনে করেন এই ক্যাম্পাসে? আমি মনে করি আসলে আমরা তো হচ্ছে জেনজি জেনারেশন। আমরা ইতিপূর্বে বিগত 15-16 বছর হচ্ছে একটা স্বৈর শাসনের একটা শাসনকাল দেখতে পেয়েছি। সেখান থেকে যদি আমরা মনে করি যে আমাদের জেনজি জেনারেশন যারা আছে তারা এখান থেকে খুব ভালো করে শিক্ষা নিবে। কারণ হচ্ছে দেখেন তারা যারা ছিল নেতৃত্বে এতদিন 10-15 15-16 বছর ধরে, তারা আসলে নেতৃত্ব দিয়েছেন পুরো দেশটাকে, কিন্তু তাদের মধ্যে কয়েকটা গুণের আসলে অভাব ছিল। তার মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে মনে করেন সততার খুবই অভাব ছিল। কারণ তাদের মধ্যে সততা না থাকার কারণে তারা হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বড় বড় দুর্নীতিগুলার সয়লাভ করে ফেলছে আরকি। এবং দেশের টাকা মেরে বিদেশে নিয়ে গেছে। এটা আসলে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান দিনে দিনে ধ্বংস হয়ে গেছে। তো আমি মনে করি আমাদের ক্যাম্পাসেও তার ছোট্ট একটা রাজনীতির অংশ, ছোট্ট একটা রাষ্ট্রের প্রতিফলিত হবে এখানে।
আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অবশ্যই ভোট দেওয়ার ক্ষেত্রে সততা, দক্ষতা এবং যোগ্যতা বিবেচনায় যাকে বেস্ট মনে হয় তাকেই ভোট দেবে। আপনার বেড়ে ওঠা শৈশব কোন জেলায়, কোথা থেকে আপনি উঠে এসেছেন? আমার বেড়ে ওঠা চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ নামক গ্রামেই আমার জন্ম। আমার ওইখানেই বেড়ে ওঠা। আমি ক্লাস 1 থেকে 3 পর্যন্ত একটা কিন্ডারগার্টেনে পড়াশোনা করেছি। এরপরে হচ্ছে ক্লাস 4 থেকে 8 পর্যন্ত হচ্ছে আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি। আর ক্লাস 9-10 হচ্ছে আমি হচ্ছে বড়হাতিয়া মালফুকরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করেছি। সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম। এরপরে হচ্ছে ইন্টার অর্থাৎ আলিম পড়াশোনা করেছি বাইতুল শরীফ আদর্শ কামিল মাদ্রাসা চট্টগ্রাম। ওখানে আমি বড় হয়েছি। ওখানে পড়াশোনা করেছি। তার পাশাপাশি স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। মেডিকেলের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম। ফার্স্ট টাইম পরীক্ষা দেওয়ার পরে হয়নি। সেকেন্ড টাইম আবার পরীক্ষা দিয়েছি, ট্রাই করেছি। দ্বিতীয়বারও হয়নি। ভাগ্য ভালো ছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আমি 39তম স্থান অধিকার করেছিলাম আরকি। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে আপনি কোন বিভাগে পড়ছেন? ফার্মেসি বিভাগে পড়াশোনা করছি। আমি বিশ্ববিদ্যালয়ের 47 ব্যাচ অর্থাৎ 2017-18 সেশন। বর্তমানে আমি মাস্টার্সে অধ্যয়ন করছি। আপনি এতক্ষণ ধরে আমার সাথে কথা বলছেন, কিন্তু চট্টগ্রামের কোনো আঞ্চলিকতা আপনার বলতে সেভাবে পাচ্ছি না, কারণ কি? আচ্ছা, এই কথাটা আমাকে অনেকেই বলে যারা চট্টগ্রামের ভাষার টোনটা চিনেন আরকি। সবাই শুনে বলেন যে, "ভাই আপনার মধ্যে সেই টোনটা খুঁজে পাই না।" এটার হয়তো একটাই কারণ হতে পারে যে আসলে ছোটকাল থেকে যখন কথা বলা শিখেছি আরকি, তখনই আসলে আব্বু-আম্মুর কাছ থেকে চলিত ভাষায় কথা বলা শিখেছি। এজন্য হয়তো আমার মধ্যে চলিত ভাষার টোনটাই ভালো আছে। চট্টগ্রামের ভাষায় যখন কথা বলি তখন আবার আমার আশেপাশে যারা থাকে কেউ বুঝে না আরকি, যে আমাদের ফ্রেন্ড সার্কেলরা বলে যে, "কি বলে? কিছুই তো বুঝি না।" এই ক্যাম্পাসে চট্টগ্রামের যে ভাইরা আছে, বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার যে ভাইরা আছে আপনার ভোটার, আপনার আঞ্চলিক ভাষায় তাদের কাছে কি বলে ভোট চাইবেন? আর সিটাঙ্গা যারা আছে এবং সিটাঙ্গা রিজিয়নের মধ্যে যারা ভোটার আছে, আমি প্রত্যাশা করিগম যে ওনারা বেক্ষণে আরে ভোট দিবান বলে প্রত্যাশা করি। আর দেখি আই জেন লোক গই আমি ওনারার পক্ষে থেকেম সবসময়। আরা দল মত বেকিন বাদ দিয়ে রে ওনারার পরে থাকতে চাই। ওনারার ভোট লই আমি জয়যুক্ত হইতে চাই। দোয়া করিবেন সবাই। অবশ্যই ওনারা যেমন ভোট দিবেন, একই সাথে ওনারার ফুয়ারগে যারা আছে এবং ওনারার জুনিয়র যারা আছে তারা বেক্ষণেরও হইবেন বলে আশা করি। নির্বাচনে তো একটা ফলাফল ঘোষণা করা হবে। সেই ক্ষেত্রে ধরেন আ আপনি যদি বিজয়ী না হন, সেটা মেনে নেবার মতো আপনার প্রবণতা কতটুকু? মানসিকতা কতটুকু? আ আসলে দেখেন, গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে আসলে এখানে হার-জিত অবশ্যই থাকবে। আপনি লক্ষ্য করেছেন যে আসলে আমাদের যে জাকসু নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে প্রায় ১৭৯ জন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু আসলে এখানে বিজয় লাভ করবেন মাত্র ২৫ জন। তো খুব স্বাভাবিকভাবে বাকি যারা আছেন তারা হেরে যাবেন। তো এখন আমি যদি হেরে যাই, আমাদের যে সাংগঠনিক যে স্ট্রাকচার আছে বা কাজ আছে, আসলে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্যই আমরা কাজ করে যাচ্ছি ভালো মানুষ গড়ার, ভালো সুন্দর আমাদের একটা ক্যাম্পাস গড়ার। তো আমরা যদি বিজয়ী নাও হই, আমরা আমাদের যে শিক্ষার্থী বান্ধব যে কার্যক্রমগুলো আছে, শিক্ষার্থীদের গড়ার জন্য যে আদর্শ মানুষ গড়ার যে কার্যক্রমগুলো আছে, আমরা সেগুলোই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ৩.৫ দশক এই ক্যাম্পাসে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল। তা আপনি ভর্তি হয়েছেন তো তার অনেক আগে। সেই সময়টাও তো কি আপনি শিবিরের রাজনীতিতে তে যুক্ত ছিলেন নিশ্চয়ই? অবশ্যই যুক্ত ছিলাম। আ কিন্তু দেখেন, আমাদের ক্যাম্পাসটা হচ্ছে এমন একটা ক্যাম্পাস যেখানে আসলে শিবিরকে মব সৃষ্টি করে, ঠিক আছে? জুলুম করে হচ্ছে মানে শিবিরেরকে আমাদের কণ্ঠস্বরকে চেপে রাখা হয়েছে। আমাদেরকে কথা বলতে দেয়া হয় নাই। আসলে পরিচয় আমরা বলতে পারতাম না। আপনাকে একটা ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই, সেই ১৯৯৪ সালের কাহিনী। যেখানে আমাদের একজন ভাই ছিলেন, নাম কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার। তিনি হচ্ছে আমাদের এখানে ভর্তি পরীক্ষায় ফিজিক্স ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলেন। পরবর্তীতে তিনি আমাদের এখানে জানেন যে চান্স পাওয়ার পরে হচ্ছে ভাইবা দিতে আসে। ভাইবা দিতে এসে আমাদের একজন ওই কামরুল ইসলাম ভাই আ যখন নামাজ পড়তে গেলেন ভাসানী হলের মসজিদে, তখনই ওনাকে সন্দেহ করে যে এই ছেলে নামাজ পড়ে, নিশ্চয়ই শিবির করে। এই একটা ট্যাগিং মানে ধারণা থেকে হচ্ছে ওনাকে সন্দেহ করে একটা রুমে নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়ার পরে দেন হচ্ছে ওনাকে ১ম এ জিজ্ঞাসাবাদ করার পরে ওনার পকেটে তন্ন মানে খুঁজতে থাকে কোনো আলামত পায় কিনা, কোনো কিছু পায় কিনা। পরে দেখা গেল যে উনার পকেটে একটা ডায়েরি পায়, যেটা আসলে শিবিরের ডায়েরি ছিল এবং সেটা প্রমাণিত হয়ে গেল যে সে শিবিরের কর্মী। তো এটা জানার পরে তাকে সারা রাত ধরে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে, যখন সে পানি করে চিল্লাচ্ছিল, তাকে আসলে পানি দেয়া হয় না। তার মুখে প্রস্রাব করে দেয়া হয়েছে। তো যখন তার মুমূর্ষু অবস্থা, তাকে তারা ঢাকায় নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা করলো। ঢাকা নিয়ে যেতে পরে হচ্ছে বিপিএটিসি যে স্কুল অ্যান্ড কলেজ আছে, ততটুকু নিয়ে যেতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরবর্তীতে তারা ওই পাষাণ্ড গুন্ডা মানে যারা ছিলেন আরকি, তারা হচ্ছে আমাদের কামরুল ইসলাম ভাইকে হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের পূর্ব পাশে ফেলে দিয়েছিল।
তো এই যে দেখেন এই যে ট্রমাগুলো আমরা আসলে কোনো মানে সেই স্মরণগুলো মানে ইয়া থেকে আমরা বের হতে পারতাম না তখনও। আরও লক্ষ্য করলে দেখবেন যে সেই 1989 সাল থেকে 1995 সাল পর্যন্ত আমাদের 150 জন ভাইয়ের ছাত্রত্ব না নিয়ে আসলে এই ক্যাম্পাস থেকে চলে যেতে হয়েছে। বিভিন্ন সময় তাদের মারধর করা হয়েছে, তাদেরকে আসলে হুমকি দেওয়া হয়েছে। এজন্য আসলে 150-এরও অধিক আমাদের ভাই ক্যাম্পাস থেকে ছাত্রত্ব নিয়ে যেতে পারে নাই। এই যে ট্রমাগুলা, এই যে ওগুলা আমাদের মধ্যে কাজ করতো, আমাদের সিনিয়ররা আমাদেরকে আগেভাগে সতর্ক করে দিতেন যে ভাই কোনোভাবে যাতে আপনার পরিচয়টা জানতে না পারে, জানতে পারলেও সেই কামরুল ইসলাম ভাইয়ের মতো আমাদের পরিণত হতে হবে। আরও বিষয় বলে রাখি যে আপনি লক্ষ্য করবেন যে আসলে ট্যাগিং করে করে আসলে আমাদেরকে কিভাবে মারা হয়েছে সেটা যদি লক্ষ্য করেন যে 2012 সালে বিশ্বজিৎ নামে একজন ভাইকে হত্যা করা হয়েছে, যিনি ছিলেন হিন্দু, কিন্তু তাকে মারা হয়েছে শিবির ট্যাগ দিয়ে। বুঝতে পারছেন? আবরার ফাহাদকে হত্যার কাহিনী তো আর কারো অজানা নয়। তো দেখেন শিবির ট্যাগ দিয়ে হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে। তো সেই যে জুলুম নির্যাতনের যে ইয়েগুলো কালচারগুলো তৈরি হয়ে গেছিল, সেই জন্যই আসলে আমরা সরাসরি আমাদের নিজ পরিচয় দিতে পারতাম না। আমাদের এই ক্যাম্পাসে কোনো রাজনৈতিক পরিচয় আমরা আসলে প্রকাশ করতে পারতাম না। ছদ্মবেশটা কিভাবে থাকতেন, কি পরিচয়ে থাকতেন? না, আমরা আসলে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যারা ছিলাম, যে কয়েকজনই ছিলাম আমরা আসলে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতাম। কিন্তু আমরা কোনো ধরনের রাজনৈতিক কোনো কাজ করতে পারতাম না আরকি। প্রতিপক্ষ যারা তারা 1989 সালে এখানে সংঘটিত শিবিরের হাতে নিহত ছাত্রদল নেতা হাবিবুর রহমানের হত্যার বিষয়টাকে সামনে নিয়ে আসছে। জি। এটা মানে এখন আপনাদের কে সেই অভিযোগেই বলা হচ্ছে সেই শিবির এই শিবির। হুম। এটাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আচ্ছা, আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ৮টা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে। ঠিক আছে? এই ৮টা রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে শুধুমাত্র একটা হত্যাকাণ্ড, যেটা হচ্ছে কবির হত্যাকাণ্ড, এটা হচ্ছে আদালত কর্তৃক বিচার হয়ে গেছে এবং আদালত কর্তৃক আ রায় দিয়ে দিয়েছে যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে, অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরকে, ইসলামী ছাত্র শিবির এখানে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে। বুঝতে পারছেন? তো এরপরেও যারা এখানে শিবিরকে দায়ী করে, আমি মনে করি তারা আসলে আদালতকে অবমাননা করতেছে। বিশ্ববিদ্যালয় জীবনে আসার পরে মানুষের একটা রঙিন জীবন আসে, মানুষের জীবনে আসে প্রেম ভালোবাসা। ব্যক্তি আরিফুল্লাহর জীবনে প্রেম ভালোবাসাটা কি মানে শিবিরের আবরণে বন্দী নাকি সেই জানলা খোলা? আমাদের আইডল হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ যদি আমরা অনুসরণ করি, যে আসলে আমরা বিবাহ বহির্ভূত যে প্রেম ভালোবাসা আছে সেটাকে আমরা আ নিজেদের মধ্যে যুক্ত করি না আরকি এটার মধ্যে। ঠিক আছে? অনেকে হয়তো না বুঝে করতে পারে। কিন্তু হচ্ছে আসলে আমরা যদি সায়েন্টিফিক অনেক সাইকোলজিক্যাল বিষয় আছে সেগুলো যদি এনালাইসিস করি, আসলে দেখেন এগুলোর মধ্যে আসলে পজিটিভ কিছুই নেই। কারণ হচ্ছে প্রেম ভালোবাসা, আ হয়তো কাউকে ভালো লেগে আমি হচ্ছে পছন্দ করলাম, ২-৪ টা কথা বললাম, ২-৪ দিন কথা বললাম। কিন্তু হুট করে যখন একটু তার সাথে যখন অন্য কাউকে একটু দেখলাম, তখন তার প্রতি একটা সন্দেহ তৈরি হয়ে গেল। এটার জন্য টেনশন, তার জন্য আবার এটার জন্য ঝগড়া শুরু হয়ে যায়। তারপরে হচ্ছে মনে করেন আবার ব্রেকআপ হয়ে যায়। এসব আসলে অনেক ধরনের অনেকের অনেক ঝামেলা হয় আরকি। তো আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের নিজেদের জীবনকে পরিপূর্ণ ইসলামী আদলে গড়ে তোলার জন্য। আমরা আসলে সব থেকে দূরে ছিলাম আরকি। মানে আপনি বলতে চাইছেন যে শিক্ষা জীবন পর্যন্ত আপনাকে এইভাবেই পাওয়া যাবে? ইনশাআল্লাহ। এবং যদি কখনো আ আপনি যে বললেন যে বিবাহ বহির্ভূত কোনো প্রেম ভালোবাসা এগুলাতে আমরা জড়াতে চাই না। যদি প্রেম ভালোবাসা হয় সেটা বিয়ের পরে নিজের ওয়াইফের সাথে হবে আরকি। বাবার কি স্বপ্ন আপনাকে নিয়ে? বাবা-মা খুব স্বপ্ন দেখেছিলেন এবং তারা খুব ইচ্ছা করছিলেন যে তার ছেলে ডাক্তার হবে। আ সেটা তো পূরণ হয়নি। তবে এখন যে প্রফেশনে আছি, যে ফার্মাসিস্ট হচ্ছি। তো ফার্মাসিস্ট আর ডাক্তারের রোলটা আসলে মানে প্যারালাল বলব না, বরং হচ্ছে আ প্রায় হচ্ছে মানব সেবাই আরকি। তো আমি মনে করি যে আসলে এটাও ডাক্তার যে মানব সেবা করে এবং আমরা যারা ফার্মাসিস্ট আসলে আমরাও কোনো অংশে কম নই। কারণ হচ্ছে ডাক্তারের যে প্রেসক্রিপশনে একজন রোগী বেঁচে যাচ্ছে, তো সেই প্রেসক্রিপশনের ওষুধগুলো বানাচ্ছি কিন্তু আমরাই। বিশ্ববিদ্যালয়ে আপনারা যে প্যানেল ঘোষণা করলেন সেখানে বেশ আলোচিত যে বিষয়টা যে প্রায় ৬ জন আপনারা নারীকে আপনারা অন্তর্ভুক্ত করলেন আপনাদের প্যানেলে এবং তারা প্রায় খেলোয়াড়। এটা কি রাজনৈতিক চমক দেওয়ার জন্য? যেটা শিবিরের রাজনীতির সাথে অনেকে মেলাতেই পারছে না। আসলে দেখুন, শিবিরের রাজনীতি বলবেন কেন? আমরা আসলে চেয়েছি একটা ইনক্লুসিভ প্যানেল গঠন করার জন্য, হ্যাঁ? হ্যাঁ, হতে পারে তারা আপনি অবশ্যই লক্ষ্য করলে দেখবেন যে আমাদের প্যানেলে টোটাল ২৫ জনের মধ্যে আমরা যাদেরকে ইসলামী ছাত্র শিবির ব্যতীত ১০ জন আমরা ইসলামী ছাত্র শিবিরের, বাকি ১৫ জন বিভিন্ন সামাজিক সংগঠন বা বিভিন্ন প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। আমাদের প্যানেলে যেমন জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা আছে, তেমনি আমরা হচ্ছে আমাদের প্যানেলে আপনি যেটা বললেন যে আসলে নারী প্রার্থী আছে যারা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। কিন্তু আসলে যেটা দেখবেন যাদেরকে যে অংশে দেয়া হয়েছে, যে দেয়া হয়েছে তারা আসলে ওই বিষয়ে এক্সপার্ট। এজন্য আসলে তাদেরকে ওই পদগুলোতে আমরা
মনোনয়ন দিয়েছি আর কি। আপনারা যেই নারী প্রার্থীদেরকে মনোনীত করেছেন, দিয়েছেন, তাদের মধ্যে অনেকেই হিজাব গ্রহণ করেছেন, আবার অনেকে এর বাইরে। তো যারা হিজাবের বাইরে তারা তো আবার আপনার মতাদর্শের সাথে তাদের আচরণটা অনেকটা সাংঘর্ষিক। এটাকে আপনি কি চোখে দেখবেন? এটা আসলে ভিন্ন চোখে দেখার কিছুই নেই। আমরা আসলে হিজাব পড়লেই নিব, হিজাব পড়লে হিজাব না পড়লে নিব না, বা হিজাব না পড়লে ভিন্ন কিছু বলবো, আসলে এমন না। ঠিক আছে? আসলে আমরা যে একটা ইনক্লুসিভ প্যানেল করেছি, এটারই প্রমাণ হচ্ছে আপনি যে কথাটা বললেন সেটাই। ঠিক আছে? তো আসলে দেখেন, আমরা আসলে ওইসব বিষয় নিয়ে তাদের সাথে কখনো কথা বলি না। ইনক্লুসিভ বা মতের ভিন্ন থাকতেই পারে। কিন্তু আসলে আমরা যে বিষয়টা নিয়ে একমত হয়েছি সেটা হচ্ছে আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলোর জন্য আমরা যে একমত পোষণ করেছি, সেজন্য আসলে আমাদের একই প্যানেলে আসেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিম। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন।